আমাদের দেশের নারীরা এখন আর পিছিয়ে নেই, তারা কিন্তু এখন সর্বক্ষেত্রেই এগিয়ে। আর অনলাইন ব্যবসার প্রবর্তনের ফলে নারীরা কিন্তু এখন তাদের নতুন নতুন আইডিয়া এবং স্বল্প পুঁজি নিয়ে তৈরি হয়ে যাচ্ছেন উদ্যোক্তা। তাদের উদ্যোক্তা মনোভাব এবং তাদের উদ্ভাবনী শক্তি তাদেরকে নতুনভাবে পরিচয় করে দিচ্ছে বিশ্বের সঙ্গে। তারা কেউ এখন আর সহজ সাদামাটা গৃহিণী নন, তারা প্রত্যেকেই যাদের যাদের এই গুণাবলীগুলো আছে, যাদের উদ্ভাবনী শক্তি এবং নতুন নতুন আইডিয়া এবং অসীম সাহস এবং পেছনে না পড়ে থাকার যে তাগিদ যাদের আছে, তারাই কিন্তু আজকে সমাজে সফল এবং প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের মালিক। তেমনি আজকের একজন আমাদের যিনি অতিথি, আমাদের আপু, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপু খুব পরিপাটি সুন্দর করে বসে এসেছেন। আপুকে দেখতে অনেক ভালো লাগছে। তো আমাদের আজকের অতিথি বিনা আপু, যার নামই শুনলেই অনেকেই চিনে যাবেন যে বিনা। তো সেই বিনা আপুর জানা অজানা অনেক কথা জানবো। পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সঙ্গেই থাকুন। শুধু দর্শক, দৈনিক কালের সমাজ এবং 21শে সংবাদের রোজকারের আয়োজন নারী উদ্যোক্তার সফলতার গল্প অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি রোমানা শিকদার এবং আমার সঙ্গে আছেন সেই সফল নারী উদ্যোক্তা বিনা আপু। বিনা আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো। আপু, আমি তো আপনার নামটা শুধু বললাম, আপনি আপনার নাম এবং কি কি নিয়ে কাজ করছেন আমাদের দর্শকদের একটু বলবেন। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি সাফিনা আক্তার বিনা। আমার উদ্যোগের নাম হচ্ছে বিনা স্ক্র্যাপস অ্যান্ড ডিজাইনস। আমি আসলে কাস্টমাইজ করে থাকি সব প্রোডাক্টই। আমার নিজস্ব একটা ছোট কারখানা আছে, সেখানে আমার হোম ডেকোর আইটেম থেকে শুরু করে ড্রেস, বেড কাভার, পর্দা, বিছানা চাদর সবই তৈরি হয়। তবে আমার সিগনেচার প্রোডাক্ট হচ্ছে টেবিল রানার। চমৎকার আপু, গয়নার কথা বলতে ভুলে গেছেন। কাস্টমাইজ গহনা, সেটাও বলবেন। কাস্টমাইজ গহনা আমার আসলে অনেক রকমের প্রোডাক্টই আছে, যেহেতু আমি কাস্টমাইজ করি। আচ্ছা, আমি একটা বিষয়ে লোভ সামলাতে পারছি না। আপুর গলার যে মালাটা দেখছেন, এটা কিন্তু আপুর নিজের করা, এবং হাতের চুড়িগুলো, এই চুড়িগুলো আপুর করা, এবং এই পণ্যগুলো কিন্তু আপু কাস্টমাইজ করে দেন। জুয়েলারি সেকশনগুলো আপনারা যারা হচ্ছে কাস্টমাইজ করে দেওয়া এরকম গহনা বা জুয়েলারি চান, বা হচ্ছে চাদর, বিছানার চাদর, বালিশের কভার থেকে শুরু করে জানালার পর্দা, কুশন কভার এবং আপুর সিগনেচার আইটেম রানার, টেবিল রানার যারা করতে চান, তারা বিনাস ক্রাফট অ্যান্ড ডিজাইনস ক্রাফট অ্যান্ড ডিজাইনস এই পেজে নক দিতে পারেন আপুর সঙ্গে, বা আপুকে যারা পার্সোনালি চিনেন তারা কিন্তু আপুর আইডিতেও নক দিতে পারেন। আপু, এবার একটু বলবেন যে আপনার জন্ম এবং বেড়ে ওঠা কোথায়? আমার জন্ম এবং বেড়ে ওঠা ঢাকার কাকরাইলে। আমার বাবা সরকারি চাকরিজীবী থাকার সুবাদে আচ্ছা, এত সুন্দর একটা পরিবেশে আমরা বড় হয়ে উঠতে পেরেছি। আচ্ছা, চমৎকার। আপু, এবার একটু বলবেন যে ধরেন আমরা নারীরা, মেয়েরা হচ্ছে মানে সাধারণত ধরেন কোনো উদ্যোগ নিলে প্রথমেই রান্নার কথা মনে আসে, বা মেয়েদের ড্রেসের কথা আসে, যে আমরা যেটা ভালো পারি। আপনি এরকম কাস্টমাইজ করা জিনিস বা আপনি হচ্ছে যে হ্যান্ডিক্রাফটসের উপর কেন গেলেন? আসলে আপু, যে কোনো উদ্যোগ নেওয়ার আগে আপনার স্কিলটা ভালো হতে হবে। আচ্ছা, আপনার যদি স্কিলটা ভালো না হয়, আপনি হয়তো 2-4 মাস করতে পারবেন, তারপরে একটা সময় কিন্তু আপনি খেয়ে হারিয়ে ফেলবেন। রাইট। কিন্তু আমি আসলে ফ্যাশন ডিজাইনিং এ যেহেতু পড়াশোনা করেছি, আচ্ছা, সেজন্য আমি চিন্তা করেছি, আমি ওই ফ্যাশন ডিজাইনিং যখন পড়েছি, লাস্ট ইয়ার আমাদের একটা ইয়ে থাকে যে কে কোন সাইডটা নিবে। আচ্ছা আচ্ছা। তখন থেকে আমি আর কি রানারের উপরে কাজ করা শুরু করেছি। মানে ড্রেস, সবাই ড্রেস করতেছে, সবাই এটা করতেছে, তখন আমার মনে হলো যে টেবিল রানারটা খুব কম মানুষ করে, আমি একটু ইউনিক কিছু করি। তখন আমি আর কি টেবিল রানার উপর ডিজাইন করা শুরু করলাম। আচ্ছা আচ্ছা, চমৎকার। পরবর্তীতে এটাই আমার সিগনেচার প্রোডাক্ট হিসেবে আমি বেছে নিলাম। বাহ, আমি অন্যান্য প্রোডাক্ট করি, কিন্তু টেবিল রানারটা আমার মেন। চমৎকার। মানে আপু হচ্ছে বাজারটা বুঝতে পেরেছেন, কারণ অনেকের ভিড়ে গেলে আমরা হারিয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে, বাট আপনি যদি অনেকের থেকে একটু ভিন্ন কিছু নিয়ে, ইউনিক কিছু নিয়ে কাজ করেন, তখন কিন্তু আপনার চোখ অনেকের কাছ থেকে আপনার দিকে চলে আসবে। তো বিনা আপু সেই ব্যাপারটা নিশ্চয়ই আগেই বুঝতে পেরেছিলেন। আপু, এবার একটু বলবেন যে ধরেন এই যে আপনি যে বিনা হয়ে উঠেছেন, এই বিষয়টা কি আপনার ছোটবেলা থেকেই ছিল যে আমার একটা আইডেন্টিটি হবে আলাদা, এরকম কি ছিল? এটা তো অবশ্যই সব মেয়েরই এটা একটা স্বপ্ন থাকে যে নিজের একটা আলাদা পরিচিতি। জি। বাবার পরিচিতিও না, স্বামীরটাও না, নিজের একটা পরিচিতি চাই। সেক্ষেত্রে আমি ছোট থেকেই আর কি চিন্তা করতাম আর কি, সবসময় নিজে কিছু করা, স্বাবলম্বী হওয়ার চেষ্টা তো আমার একদম ছোটবেলা থেকেই ছিল।
আর কি যখন আমি 6-7 পড়ি তখন থেকে আমার মনে হতো যে না আমাকে কিছু একটা করতে হবে। তখন থেকে দেখা যেত যে স্কুলের টিচাররা, আমি খুব ভালো হাতের কাজ করতাম, আচ্ছা। স্কুলের টিচাররা দেখা যেত যে একটা বেড কাভার দিত যে পড়ার পাশাপাশি এটা একটু একটু করে আমাকে করে দিও। বাহ, তো সেভাবে থাকতে থাকতে ক্লাস 8-এ থাকতে আমার মনে হয় ক্লাস 9-এ তখন আমাদের থানা ভিত্তিক একটা কম্পিটিশন হয়েছিল হাতের কাজের উপর। আচ্ছা আচ্ছা, সেটাতে আমি পুরা জেলাতে চ্যাম্পিয়ন হয়েছিলাম ক্লাস 8-এ। মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন যে ছোটবেলা থেকে আসলে এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত কিছু গুণাবলী আল্লাহ তাআলা দিয়েই দেন। আমার মা হচ্ছে আমার প্রথম শিক্ষক হাতের কাজে। আচ্ছা আচ্ছা, আমরা 8 ভাই বোন, 7 বোন 1 ভাই। তো আমার মা আমাদের প্রত্যেকটা বোনকে নিজের হাতে ধরে প্রতিটা কাজ শিখিয়েছে। মাশাআল্লাহ, নিজে যেটা জানতো না সেটা হয়তো এমন একটা ডিজাইন আছে যে উনি পারে না, আরেকজন পারে, ওইখানে নিয়ে গিয়ে আমাদেরকে শেখায় নিয়ে আসছে। মাশাআল্লাহ, আমার মায়ের হাতে ধরে। যদিও পরবর্তীতে আমি ফ্যাশন ডিজাইনিং এ পড়াশোনা করেছি, কিন্তু সবচেয়ে বড় টিচারই আমার মা। চমৎকার। আমরা কিন্তু সব সময় বলি যে মা থেকে আসলে বাচ্চারা সবকিছু শিখে। আমরা অনেক সময় বলি না যে বাবু এটা করো না ওটা করো না, কিন্তু আমরা জানি না যে এই কাজটা আগে আমাদের বারণ হতে হবে, আমাদের ত্যাগ করা উচিত। আমাদের ত্যাগ করা দেখলে আমাদের সন্তানরা আমাদের দেখেই শিখে। তো এই বিষয়টা আমার নিজেরই বুঝতে আসলে অনেক সময় লেগে গেছে। এখন আমি জানি, এই কারণে আপনাদের একটু বললাম যে আপনারা যে কাজ শিশুদের করতে বারণ করবেন সেই কাজটি সবার আগে নিজেরা ত্যাগ করুন। আপনি এবার একটু বলবেন যে আপনি যেহেতু ফ্যাশন ডিজাইনিং পড়েছেন, তার মানে আপনি হচ্ছে পুরো স্কিলড হয়ে এসেছেন। তো আপনি এরকম কোন কোন প্রতিষ্ঠান আছে যেখান থেকে শেখা যেতে পারে সরকারিভাবে? সরকারিভাবে আমার যেটা সবচেয়ে বেশি যে প্রতিষ্ঠানে হাত ধরে আর কি আমার সব পরিচিতি আর কি উদ্যোক্তা হয়ে ওঠা, সেটা হচ্ছে এসএমই ফাউন্ডেশন। আচ্ছা, আর কি এসএমই ফাউন্ডেশন সব বিষয়ের উপরেই ট্রেনিং হয়। আচ্ছা, আর কি প্রতি মাসেই কোনো না কোনো বিষয়ের উপর ট্রেনিং হচ্ছে। আচ্ছা, আর সেটা উদ্যোক্তাদেরকে একটা উদ্যোক্তা তৈরি হওয়ার জন্য যত রকমের বিষয় আছে, আমার মনে হয় এসএমই ফাউন্ডেশনের সাথে যদি যুক্ত থাকে আর কিছুরই দরকার হয় না। চমৎকার বলেছেন, চমৎকার বলেছেন। তার মানে আমার দর্শক যারা আপনারা দেখছেন এই অনুষ্ঠানটি, আপনারা অবশ্যই এসএমই ফাউন্ডেশনে হচ্ছে চোখ রাখতে পারেন। এখন ফেসবুকের কল্যাণে বা হচ্ছে অনলাইন বিশ্ব এখন হাতের মুঠোয়, এই কারণে আপনারা কিন্তু হচ্ছে আপনারা জাস্ট একটা ফোন থাকলেই হবে, একটা স্মার্টফোন থাকলে আপনারা কিন্তু এসএমই ফাউন্ডেশনের সমস্ত খবরাখবর আপনারা জায়গায় বসেই দিতে পারেন। আপনাদের হচ্ছে আগারগাঁওয়ে অফিসে গিয়ে আর জানতে হবে না। তো আমার মনে হয় যে এরকম টুকটাক আপনার আরও কি আছে, আমাদের সরকারি যুব উন্নয়ন আছে, বেসিক আছে, এরপরে হচ্ছে যারা রান্নার কাজ শিখতে চান কালিনারি ইনস্টিটিউট আছে। এরকম আপনারা কিন্তু এই সকল জায়গাগুলোতে আপনি যদি ফেসবুকের মাধ্যমে আপনারা যদি খবর নেন, আপনারা কিন্তু সবকিছু জেনে যেতে পারেন। এবার একটু বলবেন যে নতুন উদ্যোক্তার জন্য ধরেন এরকম প্রশিক্ষণ নেওয়া কতখানি জরুরি? অবশ্যই আপনার যে কোনো একজন উদ্যোক্তা জীবনে পা দেওয়ার পূর্বেই আমার মনে হয় প্রশিক্ষণ নিয়েই তারপর শুরু করা উচিত। কারণ আপনি যদি প্রশিক্ষণ ছাড়া কোনো আর কি আমার পাশের ভাবি এটা করতেছে, ওই আপু এটা করতেছে, আমি ওদের দেখা দেখি, হ্যাঁ আমার যেহেতু টাকা আছে আমিও উদ্যোক্তা হয়ে গেলাম, ইনভেস্ট করলাম হয়ে গেলাম, কিন্তু আসলে না। আপনি এভাবে হয়তো 2 মাস 4 মাস করতে পারবেন, তারপর একটা সময় আপনার স্কিলটা খুব জরুরি হয়ে যাবে। রাইট। তার মানে হচ্ছে স্কিলড হওয়া বা আপনার যেইটায় আপনি দক্ষ, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক মানুষকে কোনো না কোনো গুণ দিয়ে অবশ্যই পৃথিবীতে প্রেরণ করেছেন। সবার প্রথমে আপনার ওই গুণটাকে বের করতে হবে, আপনাকে বুঝতে হবে কোনটায় আপনি দক্ষ। এরপর ওই বিষয়টা নিয়ে আপনি যদি প্রশিক্ষণ নেন এবং এরপরে উদ্যোক্তা জীবন শুরু করেন, আমার মনে হয় আপনার সফলতা ঠেকানো খুব একটা অসম্ভব কিছু না। সফলতা পৌঁছে যাওয়া খুব একটা অসম্ভব কিছু না। আচ্ছা আপু, এবার একটু বলবেন যে আপনি হচ্ছে যখন কাজগুলো শিখেছেন, তো তখন তো নিশ্চয় আপনাকে সংসার দেখতে হয়েছে, বাচ্চা দেখতে হয়েছে এবং আপনাকে এই ক্লাসগুলো করতে হয়েছে। এই সব কিছুর সমন্বয়টা, এটা একটু ছোট্ট করে আমার দর্শকদের একটু বলবেন। আসলে এটা হচ্ছে ইচ্ছা শক্তির ব্যাপার। আচ্ছা, আপনার যদি ইচ্ছা থাকে সে কাজে কেউ আপনাকে ঠেকাতে পারবে না। যেমন আমি যখন আমার ফ্যাশন ডিজাইনিং এর ক্লাস শুরু করেছিলাম ফ্যাশন টেকনোলজিতে, তখন 2009 সালের কথা বলি, তখন আমার এক বাচ্চার বয়স 3 বছর আর এক বাচ্চার বয়স 4 বছর। তো দেখা যেত যে আমি টাইমিংটা ওইভাবে নিয়েছিলাম ভার্সিটি থেকে, ওদের 2 শিফটে ক্লাস হয়। তো আমার বাচ্চাকে আমি সকালে স্কুলে ঢুকাই দিয়ে
আমি ক্লাসে চলে যেতাম, আবার আমি আমার ক্লাস শেষ করে এসে আমি বাচ্চাকে পিক আপ করতাম, সেজন্য আমার আর কি কোনো রকম প্রবলেম হয় না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা কিছু গার্ডিয়ানদের দেখি যে বাচ্চাকে স্কুলে দিয়ে আসলে ওখানে অনেক গল্প গুজব করে, এটা আসলে হয়তো বা তাদের ভালো লাগে, কিন্তু আপু ওই সময়টাকে কাজে লাগিয়েছেন, নিজের স্কিলকে আরও বেশি ডেভেলপ করেছেন, নিজেকে আরও নতুন নতুন আইডিয়ার সঙ্গে সম্পৃক্ত করেছেন এবং সেখানে সম্পূর্ণরূপে তিনি সফল হয়েছেন। এবার একটু বলবেন যে আমাদের নারী পুরুষ নির্বিশেষে অনেক প্রতিবন্ধকতা থাকে, আপনার জীবনের প্রতিবন্ধকতা কি ছিল এবং সেখান থেকে আপনি কিভাবে ওভারকাম করেছেন? আচ্ছা, এটা বলতে হলে আমাকে একটু আমার নিজের পার্সোনাল কথা বলতে হয়। আমি আসলে বিজনেসটা শুরু করেছি আমার হাজবেন্ড মারা যাওয়ার পরে। আমি একদম সাধারণ একজন গৃহিণী ছিলাম, অবশ্য আমার স্কিল ছিল। আমি ফ্যাশন টেকনোলজি থেকে যখন আমি ফ্যাশন ডিজাইনিং এর কোর্স করেছি, ওটা শুধু শখের বসে, যেহেতু আমার হাজবেন্ড ডিজাইনার ছিল, খুব ভালো একজন ডিজাইনার ছিল, তো সেক্ষেত্রে আমি আর কি শুরু করেছিলাম, পড়ালেখা করেছি, জেনে রেখেছি আর কি। আমার হাজবেন্ডকে ডিজাইন করতে দেখতাম, তখন আমার মনে হতো যে আমি একটু জেনে রাখি, সেই শখের বসে আমার করা। কিন্তু যখন আমার হাজবেন্ড মারা গেল, তখন তো আমার প্রয়োজন, তখন আর আমার শখ না, প্রয়োজনে আমি শুরু করলাম। তখন যেহেতু আমি বিধবা, আমার মনে আছে যখন আমি একটা কাজ আর কি কোথাও আমি করতে যাব, হয়তো আমি একটু সেজেগুজে, যেহেতু আমি ডিজাইনার, আমাকে পরিপাটি প্রেজেন্টেবল ভাবে যেতে হবে। আমি যদি নিজেই পরিপাটি না থাকি, তাহলে আমার কাজের উপর মানুষের ভরসা আসবে। অনেকে আমি বলতে শুনছি যে আর কি সে বিধবা হয়ে রঙিন কাপড় বা রং ঢং করতে যাচ্ছে। আমি কখনো এগুলাতে ভেঙে পড়ি নাই। আমার কাছে মনে হয়েছে যে আমি যদি বাসায় না খেয়ে থাকি, কেউ তো আমাকে খাবে না, আমি ভেঙে কেন পড়বো? আমি আমার লক্ষ্যে অটুট ছিলাম, আমি আমার মতো করে এগিয়ে গেছি। কখন আমি হার মানতে শিখিনি এখন পর্যন্ত। চমৎকার। মানে একজন নারীর কত প্রতিকূল একটা পরিস্থিতিতে থেকে তিনি আজকের বিনা হতে পেরেছেন। তিনি কারো বাধা, কারো তুচ্ছ তাচ্ছিল্য বা পেছন থেকে কথা বলা কোনোটাকেই মানে তিনি হার মেনে নেননি, তিনি পেছন ফিরে তাকাননি। তার অটল বিশ্বাস ছিল তাকে দাঁড়াতেই হবে, তাকে যেভাবেই হোক তার সন্তানদের মুখে হাসি ফোটাতেই হবে, এবং তারই ফলশ্রুতিতে আজকে না থেমে থাকা বিনা আজকে একজন সফল নারী উদ্যোক্তা। এসএবি ফাউন্ডেশনে গিয়ে আপনারা যদি বলেন যে বিনাপু যিনি হচ্ছে এক্সক্লুসিভ রানার করেন, একদমই বিনাপুকে চিনে যাবে। তো এরকম একজন নারীর পেছনে আসলে অনেক কিছু থাকে, একজন উদ্যোক্তা হবার পেছনে আসলে অনেক কাঠখড়, অনেক 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 কিছুই থাকে যেটা আমাদের অজানা। আর এই কারণে আমি বলবো, যারা আপনারা উদ্যোক্তা হতে চাচ্ছেন বা নতুন কোনো উদ্যোগ দিয়ে কাজ শুরু করতে চাচ্ছেন, পেছনে বাধা আসবেই, অনেক বাধা আসবে, তারপর আপনার মনোবল যদি দৃঢ় থাকে আপনি এগিয়ে যেতে পারবেন। অনেক ভালো লাগলো আপনার এই সামনে ছুটে চলার জীবনটা। আমার কাছে মনে হয় যে অনেক নারী আপনার কথা শুনে উৎসাহ পাবে। অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। এবার একটু জানতে চাই যে একজন সফল পুরুষের পেছনে সবসময় বলা হয় একজন নারীর অবদান থাকে। আপনার এই সফলতার পেছনে আপনি এই অবদানটা কাকে দিতে চান? আসলে আমার এই সফলতার পিছনে অনেকেরই হাত আছে আর কি। আমার ভাই বোন বলেন, আচ্ছা, তারপরে আমি আমার 2 বাচ্চাকে সবচেয়ে বেশি ক্রেডিটটা দেব, কারণ ওরা আমাকে এত সাপোর্ট দিছে যে আমি কাজ করতেছি, ওদের খিদা লাগছে না, আম্মু তুমি কাজটা শেষ করো, ওরা ওদের মতো খেয়ে নিত। বাহ, মাশাআল্লাহ। ওরা আমাকে সব ব্যাপারে সাপোর্ট দিছে। আমি কোন একটা কাজে যাব, কোথাও একা পারতেছি না, আমার বড় ছেলেটা আমার সাথে গেছে। তারপরে দেখা গেছে আমার তো আর কি সেটআপ দেওয়া, ব্লকের বিশাল সেটআপ দেওয়া, তো হয়তো আমি ব্লকের কাজ অর্ধেক করে রেখে বাসায় চলে আসলাম। আমার ফ্যাক্টরি আর বাসা উপর নিচ। আচ্ছা আচ্ছা। তো উপর ফ্লোরটা আমার ফ্যাক্টরি, তো আমি বাসায় চলে আসলাম, গিয়ে দেখতাম যে বাকি অর্ধেকটা আমার ছেলে করে ফেলছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার সাথে সাথে থেকে অনেক কাজ শিখেছে পড়ালেখার পাশাপাশি, যদি এখন আমার কাছে নেই, কিন্তু ওরা আমাকে খুব সাপোর্ট দেয় মাশাআল্লাহ কিছুতে। তারপরে আমি আরেকটা সবচেয়ে বড় সাপোর্ট দিব একটা মানুষকে, ওনার কথা না বললে না, ওনার জন্য আর কি ওনার প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আমি যেই মার্কেট থেকে কাপড় নিয়ে আসতাম, ওই মার্কেটের কাপড়ের দোকানের মালিক। আচ্ছা। আমার হাজবেন্ড যখন মারা গেছে, তো আমার কোনো আর কি টাকা পয়সা ওইভাবে ছিল না, শূন্য হাতে আমি বিজনেস শুরু করছি। তো ওই ভাই আমাকে বলছিল যে আপা, আমার দোকানটা পুরাটা আপনার,
আপনি মাশাআল্লাহ। আপনার মতো করে ডিজাইন করার জন্য যত কাপড় দরকার নিয়ে যান আর কি, কোনো একদিন আপনি আমাকে দিবেন আর কি। মাশাআল্লাহ। ওনার এই উদারতা আজ পর্যন্ত, আমি আজকে এতটা বছর বিজনেস করতেছি, এখনো উনি যখনই কোনো নতুন ডিজাইনের কাপড় আসে বা ভালো কাপড় আসে, সবার আগে উনি আমাকে ফোন দিবেন। চমৎকার চমৎকার। ওনাকে আমি আর কি এই কৃতিত্ব দিতে কখনোই চান। ভুলতে পারবো না যে আচ্ছা। ওনার সাহায্যটা, উনি যে সহযোগিতাটা আমাকে করেছে এখনো করছে। চমৎকার। একজন নারীর আসলে যখন তিনি শূন্য হাতে শুরু করেন, তখন এই ধরনের সাপোর্টগুলো আসলে নারীর মনকে অনেক বেশি প্রভাবিত করে। আমাদের কাছে তখন মনে হয় যে স্বর্গ থেকে আল্লাহ তাআলা হয়তো পাঠিয়ে দিয়েছেন। তো সকল যারা আপুর সফলতার পেছনে যারা যারা ছিল, আপুর সন্তানরা, আপুর ভাই বোনেরা এবং সেই কাপড়ের দোকানের মালিক যিনি ওনার, তার প্রতি অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। খুব ভালো লাগলো জেনে যে আসলে আল্লাহ তাআলা আসলে একটা পথ বন্ধ করলে আসলে অনেকগুলো পথ খুলে দেন। তো আপনার জীবন ওরকমটি হয়েছে, আপনি অনেক আশীর্বাদ পুষ্ট আমি নারী। আমার আপু আমার শ্বশুর বাড়িরও সাপোর্ট পাই, আমার ভাসুরও আমাকে অনেক সাপোর্ট করে। মাশাআল্লাহ সবসময়। মাশাআল্লাহ। চমৎকার। একজন নারীর জন্য এই ধরনের সাপোর্ট হলে আর কিন্তু কিছুই লাগে না। শ্বশুর বাড়িতে একজন নারী বাবার ঘরে কতদিন আর থাকে, 20, 22, সর্বোচ্চ 25 বছর বা সর্বোচ্চ 30 বছরই হয়তো বাবা মার সঙ্গে থাকে, তার পুরো বাকি জীবনটা কিন্তু শ্বশুর বাড়িতেই গিয়ে কাটে। তো আমি একটু সবাইকে অনুরোধ করব, যারা আপনাদের যে সকল নারীরা উদ্যোগী নারীরা বা যারা উদ্যোগ নিচ্ছেন, তাদের আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আপনারা প্রত্যেকটা নারী আপনারা যদি একটু পেছন থেকে একটু পুশ করেন বা একটু হাতটা বাড়িয়ে দেন, সে নারী সফলতা নিয়ে আসবেই। আপনার অনুষ্ঠানের শেষের দিকে আমরা ঝটপট কিছু জানতে চাই। সেটা হচ্ছে যে আমরা যখন কাজ করি ঘরে, তখন আমরা হয়তো গান শুনে কাজ করি বা গুনগুন করে গান করি বা কবিতা শুনি কেউ। আপনি আসলে কোনটা করেন? আপু আমি গানও শুনি, কবিতাও শুনি, দুটাই শুনি। তো আমি যে শোনা হয়, তো এখন আমার দর্শকদের একটা কিছু যে শোনাতে হয়, আপনি কোনটা শোনাতে চান? আসলে আমি কবিতাটা খুব পছন্দ করি, যেহেতু আমি বাংলার স্টুডেন্ট ছিলাম। ও আচ্ছা আচ্ছা। তো আমরা তাহলে একটু সেক্ষেত্রে কবিতা শুনতে পারি। অল্প একটু আর কি সাহস করি আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। জি তো আমি চন্দন সিনহা রায়ের একটা কবিতা বলি। জি চন্দন সিনহা রায়ের সর্বজয়ী নারী। জি। আমি নারী, আগে বলতাম তোমায় ছাড়া কি বাঁচতে পারি, এখন বলি আমি নারী, আমি একাই সব পারি। আমি রাজ্য চালাই, দেশ চালাই, আকাশপথে বিমান চালাই, বিশ্বটাকে এগিয়ে নিতে মহাকাশে দেই পারি। আমি দুঃসাহসী নারী। আমি তরোয়াল হাতে যুদ্ধ করেছি, হিমালয়ের চূড়ায় উঠেছি, বুকে মাইন বেঁধে ধ্বংস করেছি শত্রুর ট্যাঙ্কার, ধ্বংস করেছি শত্রু সেনার গাড়ি। ভালোবেসে আমি বনবাসে গেছি, দু চোখে আমার পট্টি বেঁধেছি, তুলসী তলায় প্রদীপ জ্বালাই, পরে লাল পেরে শাড়ি। আমি সতী সাবিত্রী নারী। বাহ, ধন্যবাদ। চমৎকার বলেছেন, চমৎকার। কবিতাটা খুব সুন্দর এবং আপনার সঙ্গে আসলে খুব ভালো যায়, এই কারণে হয়তো বেছে নিয়েছেন। এটা হয়তো আপনার পছন্দের একটা না, আমি কবিতা। আপু কবিতা খুব পছন্দ করেন। হ্যাঁ, এই যে আপনি বললেন আপনি বাংলার স্টুডেন্ট ছিলেন, চমৎকার। আপু এবার একটু আমরা জানতে চাই যে আপনার দ্বারা, আপনার এই উদ্যোগের কারণে আপনি কি কারো কর্মসংস্থানের সুযোগ করে দিতে পেরেছেন? হ্যাঁ অবশ্যই আপু, আমার এখানে অনেকে আর কি পেছনে কাজ করে, যেমন বিভিন্ন স্টুডেন্টরা, ওরা আমার থেকে হোলসেলে অর্নামেন্টস নিয়ে যায়, আচ্ছা নিয়ে দেখা যায় যে ওরা ওদের মতো করে সেল করে। এমন অনেক স্টুডেন্ট আছে যারা পড়ালেখার পাশাপাশি বিজনেস শুরু করেছে, ওদের ইনভেস্ট করতে পারতেছে না। তখন আমি বলছি যে 15 দিনের টাইম দেই আপু প্রতিটা আচ্ছা। স্টুডেন্টকে, যে তোমরা 15 দিনের জন্য প্রোডাক্ট নিয়ে যাও, টাকা দেওয়া লাগবে না। 15 দিন পর পর ওরা যে প্রোডাক্টগুলো সেল না হয় আমাকে দিয়ে যায়, আবার নতুন প্রোডাক্ট নেয়, আর যেটা বিক্রি হয় সেটার টাকাটা আমাকে দিয়ে যায়। বাহ, এইভাবে করে চমৎকার। আমার হয়তো আপু আমি সামনাসামনি কাউকে ইয়ে করতে পারতেছি না, কিন্তু আমার পেছনে থেকে অনেক মানুষ আর কি এভাবে কর্মসংস্থানের business সুযোগ করে দিয়ে। করতেছে। আচ্ছা আচ্ছা, চমৎকার। তো আপু কবিতা অনুযায়ী দেখেন, আমি নারী আমি সব পারি। তো একজন উদ্যোগী, একজন উদ্যোক্তার জীবনে কিন্তু একমাত্র সম্ভব যে আমি চাকরি করব না, আমি চাকরি দিব। এবং আপু কিন্তু তার প্রমাণ দিয়েছেন। তিনি বিভিন্নভাবে তা অনেকের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন। হয়তো স্টুডেন্ট যারা আছেন তাদেরকে হচ্ছে হয়তো তাদের হাত খরচের টাকা উঠতে সাহায্য করছেন।
করছেন বা কাউকে হচ্ছে তিনি তার যিনি ব্লগ করেন বা তার কাজে যারা সাহায্য করেন তাদের কিন্তু সরাসরি তিনি কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন। ওরা তো আছে, ওই ওয়ার্কারদের কথা নাই বা বললাম, ওদের কথা তো বলার কিছুই নাই। ওরা না থাকলে আজকের আমি তৈরি হতে পারতাম না, Right. সত্যি কথা যেটা। তো আপু এটাই আপনি একজন নারী হয়ে আপনি 4-5 জন মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিতে আমার পেরেছেন। 6 জন আচ্ছা কর্মচারী আছে, আচ্ছা আচ্ছা ঢাকার বাহিরে ঢাকার ভেতরে, যাদের হাতে আমি সবসময় কাজ করাই। আচ্ছা আচ্ছা আর কি। চমৎকার। তো বুঝতেই পেরেছেন যে একজন নারী হয়ে একজন উদ্যোক্তা হয়ে তিনি 6 জন মানুষের সরাসরি 6 জন মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন এবং পাশাপাশি তিনি হচ্ছে স্টুডেন্টদের জন্য কিন্তু সুযোগ রেখেছেন। তিনি বিনা টাকায় 15 দিনের জন্য পণ্য বা জুয়েলারি তুলে দিচ্ছেন, তারা সেটা বিক্রি হলে টাকা দিচ্ছেন এবং বাকি পণ্য কিন্তু ফেরত দিয়ে আবার নতুন পণ্য নিতে পারছেন। তো এরকম মানবিক নারী আসলে আমরা চাই ঘরে ঘরে জন্মাক, তাহলেই হচ্ছে আমাদের প্রথমে সমাজ, এরপর দেশ উন্নত হবেই। আপু এবার একটু জানতে চাই যে আমাদের ধরেন আমরা যখন হচ্ছে মানে প্রশিক্ষণকালীন সময়টা, হ্যাঁ, তো প্রশিক্ষণকালীন সময়তে আমাদের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে কিছু অনুদান দেয়, এই বিষয়টা যদি একটু বলতেন। এটা কি আপনি জানেন? প্রশিক্ষণের সময় হ্যাঁ আপু, এটা আমিও পেয়েছি। আচ্ছা, এটা যদি একটু বলতেন। আমি আসলে এসএমই ফাউন্ডেশন থেকে পেয়েছি। আচ্ছা, ফাউন্ডেশনের থেকে জি, ওইখানে আর কি এটা সরকার আমাদের নতুন করে চালু করেছে যে অনুদান দেয়াটা। আচ্ছা আচ্ছা, যারা উদ্যোক্তা হিসেবে আর কি পথ চলছে, যাদের ট্রেড লাইসেন্স সবকিছু আর কি সলিড আছে, আচ্ছা আচ্ছা, আর কি সবাই 50,000 টাকা করে অনুদান পাচ্ছেন। আচ্ছা, তো এই জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে সঠিক ওয়েতে। আচ্ছা আচ্ছা, তো চমৎকার। এই বিষয়টা হয়তো আমার দর্শকরা অনেকেই জানেন না, আপনারা কিন্তু এসএমই ফাউন্ডেশনের ওখানে গিয়ে খবর নিতে পারেন। এসএমই ফাউন্ডেশন লাগে না, এসএমই ফাউন্ডেশন সব জায়গা থেকে উদ্যোক্তারা অ্যাপ্লাই করতে পারে। আচ্ছা আচ্ছা, করলে ওই যে সার্কুলার দেয় কিছুদিন পর পর, আচ্ছা আচ্ছা, আর কি অনুদানগুলো পাওয়া যায়। তো আপনারা প্লিজ একটু আপনারা চোখ রাখবেন, কারণ হচ্ছে সরকারিভাবে অনুদান প্রাপ্ত হলে আপনাদের কিন্তু মূলধনের অভাবটা একদমই ঘুচে যাবে। তো আপনারা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে এসএমই থেকে যখন হচ্ছে এই ধরনের উদ্যোক্তাদের লোন দেওয়ার জন্য সার্কুলেশন দেওয়া হয়, আপনারা সেই বিষয়টা মাথায় রাখবেন এবং সবসময় খোঁজ খবর দিবেন। আপু আবার যে ফাতেমাস ক্রিয়েশন, জি, ফাতেমা আপু নারীদের জন্য অনেক কিছু করছেন। আচ্ছা আচ্ছা, ওনার একটা স্পেস আছে, ওখানে আপনার র‍্যাক হিসেবে আপনার মনে করেন একটা সবারই তো একটা স্বপ্ন থাকে যে আমার কাজ, আমি আমার একটা শোরুম থাকলো নিজের। এখন একা তো একজন একটা শোরুম দেওয়া বিশাল ব্যাপার। জি, তো ওইখানে ওই যে ফাতেমা স্টেশনে আমারও নিজের একটা র‍্যাক আছে। আচ্ছা আচ্ছা, আমি বলি যে আমারই শোরুম। ফাতেমা আপু এমন একটা মানুষ যে উনি সবাইকে সুযোগ করে দিচ্ছে, উদ্যোক্তাদের। চমৎকার চমৎকার। তো আমার সৌভাগ্য যে আমি ওনার সাথে আছি। আচ্ছা আচ্ছা, চমৎকার বলেছেন। তো আমিও এই বিষয়টা একটু বলবো যে ফাতেমাস ক্রিয়েশনে সেখানে তিনি 35 জন নারীকে একই ছাদের নিচে একত্রিত করেছেন। তো আমার মনে হয় যে এরকম সমাজে অনেক নারীরা আছেন যারা হয়তো মূলধনের অভাবে, লোকবলের অভাবে, সময়ের অভাবে পুরো একটি আস্ত প্রতিষ্ঠান নিতে সাহস পাচ্ছেন না বা সময় পাচ্ছেন না বা সুযোগ পাচ্ছেন না। তাদের জন্য যদি কেউ এইভাবে এগিয়ে আসেন, আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা উদ্যোক্তা নারী তাদের পণ্য প্রদর্শনের একটা জায়গা পায় এবং তাদের উপকার হয়, সঙ্গে যিনি করছেন তারও উপকার হয়। তো আপনারা যারা করতে চান, আগ্রহী হন, আপনারা হচ্ছে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপু এবার হচ্ছে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে বর্তমানে বিনা আপু যে অবস্থানে আছেন, আগামী 5 বছর পর নিজেকে কোন অবস্থানে দেখতে চান? আমার সত্যি কথা যেটা, আমি আগে একজন সফল মা হিসেবে দেখতে চাই 5 বছর পর। আমার উদ্যোগটা তো দেখতেই চাই, কারণ আমার একসাথে দুটাই, উদ্যোগটাও যেমন আমার একটা সন্তান, আমার সন্তানও। তো সন্তানরা আর কি সফল হবে সেটাই আমি চাই সব দিক থেকে। আমার ছেলেরাও সফল হবে, আমার উদ্যোগও সফল একটা পর্যায়ে পৌঁছাবে। চমৎকার বিষয় বলেছেন, মানে খুব ছোট করে সাধারণভাবে বলেছেন, কিন্তু এর ব্যাপকতা কিন্তু বিশাল। কারণ প্রত্যেকটা মাই চায় তাদের সন্তান সর্বক্ষেত্রে সফল হোক, ঠিক তেমনি তার উদ্যোগও তার একটা সন্তানের মতো এবং তিনিও চান তার এই সন্তানটিও সফল হতে, তাকে এক নামে সবাই চিনবে, এই বিষয়টা প্রত্যেকটা উদ্যোক্তারই স্বপ্ন। এবং হচ্ছে বিনাস ক্রাফটস অ্যান্ড ডিজাইন, এটি বর্তমানে তো সফলতার একটা মাপকাঠিতে আছেনি,
কিন্তু তিনি চান আগামী 5 বছর পর সেটা দেশের সর্বত্র স্তর থেকে যেন বিনাস ক্রাফটস অ্যান্ড ডিজাইনসকে এক নামে চিনে। তিনি একটা ব্র্যান্ড চান, একটা ব্র্যান্ডিং করতে চান। সো আপুর এই স্বপ্ন এবং এই ইচ্ছার জন্য আমরা শুভেচ্ছা এবং শুভকামনা দোয়া দুটোই করতে পারি। আপু অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান সময় আমাদের দিয়েছেন, কৃতজ্ঞতা। আপনাকেও অনেক ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, কিছু বলার জন্য। থ্যাংক ইউ না আপু, এটা আপনাদেরই অনুষ্ঠান। থ্যাংক ইউ আপু। তো শুধু দর্শক, দৈনিক কালের সমাজ এবং 21শে সংবাদের রোজকারের আয়োজন নারী উদ্যোক্তার সফলতার গল্পের আজকের এই পর্বটি, বিনা আপুর এই পর্বটি আপনাদের কেমন লেগেছে? আপনাদের মূল্যবান মতামত দিতে একদমই ভুল করবেন না। আর আপনারা যারা এই অনুষ্ঠানে আসতে চান, আপনারা অবশ্যই আমাদেরকে ইনবক্স করতে পারেন, বা আমাদের হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে স্ক্রলে, সেখান থেকে দেখে আমাদের ইনবক্স করতে পারেন বা নক দিতে পারেন। আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা।